আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। আপনারা হয়তোবা জেনে থাকবেন যে আনসু ফাতি আরও একটা ইনজুরিতে পড়েছেন এবং রাইট হ্যামস্ট্রিংয়ে একটা ইনজুরির কারণে তিনি ৪ সপ্তাহের মতো মাঠের বাইরে থাকবেন এবং এর মাঝখানে বেশ কয়েকটা ম্যাচ মিস করবেন। খুবই নেগেটিভ একটা খবর এবং এই মুহূর্তে এটা হান্সি ফ্লিকের চিন্তার ভাঁজটা আরও অনেকটুকু বাড়িয়ে দিল, কারণ মিডফিল্ডে যথেষ্ট পরিমাণ বিকল্প থাকলেও ডিফেন্স এবং ফাইনাল থার্ডে একেবারে হাতে গোনা প্লেয়ার রয়েছেন। একদম এদিক থেকে সেদিক হলে বার্সার স্টার্টিং লাইন আপে সমস্যা হয়। সর্বশেষ ম্যাচে যেমন লামিন ইয়ামালকে খেলাতে পারেননি, রেজাল্টটা লা লিগাতে বার্সার ওই ম্যাচে সোসিয়েদাদের পক্ষে আসেনি। তাই এখানে কোচ হিসেবে একেবারে এজ লাইনটাতেই কিন্তু হান্সি ফ্লিকের অবস্থান আছে। তার স্কোয়াড রোটেশনের ক্ষেত্রে এটা খুবই বাজে একটা আসলে খবর হিসেবে এসেছে। একজন সাধারণ ফ্যান হিসেবে আনসু ফাতির প্রতি একটা ক্ষোভ, একটা হতাশা হয়তো বা অনেকের কাজ করবে। তবে যে ব্যাপারটা, যেহেতু ইনজুরি, আপনি খুব একটা বেশি আসলে এখানে ক্ষোভ ঝেড়েও খুব ভালো অবস্থানে যেতে পারবেন না। আনসু ফাতি কেন বারবার ইনজুরিতে পড়ছেন এবং বিশেষ করে এর আগে ইনজুরিতে পড়ার পর লম্বা সময় মাঠের বাইরে থাকার পরে নিজেকে যেভাবে হারিয়ে খুঁজছেন, যেটার প্রসেসটা এখনও চলছে, বরং আরও দীর্ঘায়িত হলো, সেটা দিন শেষে আপনাকে শুধুমাত্র একটাই কনস্ট্রাকটিভ কনক্লুশনের দিকে নিয়ে যাবে, সেটা হচ্ছে বিকল্প খোঁজা। লেফট উইংয়ে বার্সার কাছে যথেষ্ট অপশান নেই। এই মুহূর্তে ফাতি না থাকার কারণে হান্সি ফ্লিক এমন একটা সিচুয়েশনে পড়বেন যেটা একেবারে অকওয়ার্ড। এটা থেকে তাকে খুবই দ্রুত মুক্ত করার একটা চেষ্টা করা। এখন কেন আসলে ফাতির মতো একজন প্লেয়ারের ইনজুরি পড়াটাকে এত বেশি নেগেটিভলি দেখছি বা দেখাচ্ছি, এর পেছনে কারণ একটাই। দেখুন, হয়তোবা আনসু ফাতি খুব একটা বেশি গেম টাইম পাচ্ছেন না, হয়তোবা ফাতি খুব একটা বেশি ভালো ফর্মেও নেই, অনেকে এটা তর্ক সাপেক্ষে বলতে পারেন। তবে অপশানটা তো আছে। যখনই হান্সি ফ্লিক ফাতির মতো একজন প্লেয়ারকে স্কোয়াডে দেখেন, তখনই সেকেন্ড হাফে এসে শেষে 10 থেকে 15 মিনিট কোনো একজন প্লেয়ার যদি ফ্যাটিকড হয়ে যান, তখন তিনি আনসু ফাতির মতো একজন প্লেয়ারকে ওই 10 থেকে 15 মিনিট মাঠে নামিয়ে তার ওভারঅল প্ল্যানটা এখনও ইনট্যাক্ট রাখতে পারেন। শুধুমাত্র ওই 10-20 মিনিটের জন্য একজন ফাতি, একজন ফেরান তোরেস, এমন টাইপের প্লেয়াররা অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। আর ইনজুরি সংক্রান্ত ইস্যুতে স্কোয়াড রোটেশন, বাকি প্লেয়ারদের বিশ্রাম দেওয়া, এমন ক্ষেত্রে তো অবশ্যই গুরুত্বপূর্ণ। মোট কথা একটাই, যে আমরা হান্সি ফ্লিককে একটা যুদ্ধের ময়দানে পাঠাচ্ছি আমাদের প্রধান সেনাপতি হিসেবে। তার একের পর এক সৈন্য যখন নানাভাবে ইনজুরিতে আক্রান্ত হবেন, নানাভাবে শারীরিক সমস্যায় ভুগবেন, তখন সেই সেনাপতির মনোবলটাও কিন্তু অল্প অল্প করেও দুর্বল হয়, অল্প হলেও কিন্তু চির ধরে, যেটা এই মুহূর্তে বার্সার ক্ষেত্রে আরও একবার ক্লাসিক্যাল সিনারিও হিসেবে দেখা যাচ্ছে। এখন আমি ওই যে একটা কনক্লুশনের কথা বলছিলাম, একমাত্র কনক্লুশন, সেটা হচ্ছে নতুন প্লেয়ার খোঁজা। বার্সার প্ল্যানটা মোটামুটি স্পষ্ট বোঝা যায় যে এ বোর্ড প্লেয়ার সাইন করবে, সেটা হয়তোবা আগামী সামারে করবে, তবে আগামী উইন্টারে অর্থাৎ জানুয়ারি থেকে সেটা প্রসেস আলাপ আলোচনা শুরু করবে। এই মুহূর্তে পজিশনটা যদি লেফট উইং হয়, ক্লিয়ার কাটভাবে দুটো নাম আসছে। একটা হচ্ছে নিকো উইলিয়ামস, যাকে গত সিজনে বা এই সিজনের শুরুতে বলা উচিত বার্সা প্রায় রাজি করে ফেলেছিল। শেষ মুহূর্ত পর্যন্ত নিকো উইলিয়ামস অপেক্ষা করছেন, যদিও এই সিজনে গত সিজনের মতো দুর্দান্ত ফর্মে নেই। অনেকে বলতে পারেন ফর্মটা একটু হলো ড্রপ করেছে, তবে নিকো উইলিয়ামসের ওভারঅল অ্যাবিলিটি এখনও বার্সাকে মুগ্ধ করে। এখনও নিকো উইলিয়ামসকে লেফট উইংয়ে, রাইট উইংয়ে লামিন ইয়ামালকে রেখে ফাইনাল থার্ডে সুপার এক্সপ্লোসিভ উইং বেসড একটা অ্যাটাক তৈরি করার স্বপ্ন বার্সার এই বোর্ডের অনেক কর্তা ব্যক্তি দেখেন। এই জায়গায় এসে আমি খুবই ক্লিয়ারলি বলতে চাই, যে কোনো একজন প্লেয়ারের সিলেকশন শুধুমাত্র কোচের উপর নির্ভর করে না, তার চেয়ে বেশি করে নির্ভর করে একজন স্পোর্টিং ডিরেক্টরের উপর, এই মুহূর্তে ডেকোর উপর, তার চেয়ে বেশি করে কোনো কোনো ক্ষেত্রে নির্ভর করে বোর্ডের বাকি মেম্বাররা কী মনে করছেন, কালেকটিভলি কী মনে করছেন সেটার উপর, এবং সেখানে নিকো উইলিয়ামসের একটা গুরুত্বের জায়গা আছে। রাফায়েল লিয়াও এসি মিলানের জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকে এই উইঙ্গারকে কেন্দ্র করেও কিন্তু যথেষ্ট পজিটিভিটি আছে, এবং এটার বড় একটা অংশ বোর্ডের পক্ষ থেকে আসছে কিনা সেটা আমি ক্লিয়ার নই। তবে যে জায়গা থেকে আমি অনেক বেশি করে নিশ্চিত, সেটা হচ্ছে লিয়াওরও কিন্তু একটা আগ্রহ আছে, বার্সার প্রতি তার একটা অন্য রকমের টান আছে, এবং এই একটা ফ্যাক্টরে রাফায়েল লিয়াও সবসময় ছিলেন, আছেন, সামনেও থাকবেন। নিকো উইলিয়ামস নাকি রাফায়েল লিয়াও, সেটা নিয়ে আরও অনেক তর্ক বিতর্ক, আলোচনা, ভবিষ্যতের প্ল্যানিং, প্রাইসিং, অনেক টপিক আসবে। তবে বার্সার এই মুহূর্তে আনসু ফাতির এই ইনজুরি সংক্রান্ত ইস্যুটার পরে এই মোটিভটা একেবারে ক্লোজ করে ফেলা উচিত, যে বার্সার লেফট উইঙ্গার লাগবে, প্রপার লেফট উইঙ্গার লাগবে, এবং আগামী ট্রান্সফারে সেটাই হতে পারে সবচেয়ে বড় বিনিয়োগের একটা জায়গা। যদিও আমি জানি অনেকেই বলবেন ডিফেন্সে আরও বেশি প্লেয়ার নেওয়া উচিত, সেখানে একটু জনবল বাড়ানো উচিত। তবে আপাত দৃষ্টিতে লেফট উইংয়ে তো একটা শূন্যতা তৈরি হয়, যে ওখানে খুব বেশি প্লেয়ার নেই। এই শূন্যতা দূরীকরণে এই মুহূর্তে আনসু ফাতির ইনজুরির পরে রাফায়েল লিয়াও এবং নিকো উইলিয়ামস দুজনেই কিন্তু চলে আসছেন। নিকো নাকি রাফায়েল লিয়াও, আলোচনাটা ওপেন করে ফেললাম। আপনারা কাকে প্রেফার করছেন অবশ্যই জানাবেন।